আচ্ছা, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখতে পারতেছো সবাই? জি স্যার। ওকে। এই যে তোমাদের ক্লাসরুমে আজকে জিনিসগুলো আমি আপলোড করে দিছি। এই গত দিনের যেগুলো ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম সেই ভিডিওগুলো দিছি। আর আজকে একটা নতুন একটা পিডিএফ ফাইল অ্যাড করে দিছে। তো আশা করবো যে তোমরা এখান থেকে যদি যারা মিস করছো যে ভিডিওগুলো সেগুলো এখান থেকে একটু কাইন্ডলি আবার দেখে নিও। আর আজকের টপিক হচ্ছে আমাদের লাস্টের অংশটুকু, যে আমরা যেটা করতেছিলাম যে ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সট। হ্যাঁ, বলো। ক্লাসরুমে স্যার আমি এখনো অ্যাড হইনি। ক্লাসরুমে এখনো অ্যাড হয় নাই কেন? কোড নাম্বার জানো না? না না স্যার। একেবারে উপরে চলে যাবা, মানে ওই যে তোমার মেসেঞ্জার যে গ্রুপটা ওটার একেবারে উপরে চলে যাবা, একেবারে ফার্স্ট প্রথম যে কমেন্টস সেখানেই দেখবা ওই ইটা আছে, কোড নাম্বারটা দেয়া আছে। আর তোমার যদি এখনই দরকার হয়, দাঁড়াও, টেক্সটাইল। তোমার তো একটাই সাবজেক্ট না, আর কোনো সাবজেক্ট আছে? স্যার আছে স্যার। মানে আমার সাথে আর কোনোটা নিচ্ছ? না না না, একটাই। একটাই, ঠিক আছে। দাঁড়াও, কত জানো? 20 ইনটেক ইভিনিং। 16 ইনটেক। আচ্ছা, আমি ওই যে তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি কোড। হ্যাঁ, তুমি এই কোডটাতে ইউজ করে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, শুধু কোডটা দিছি আর কি, আর কিছু দিলাম না। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন চলে যাই। তাহলে আমাদের হচ্ছে কি, আমরা ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইল করতেছিলাম। ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইলের মধ্যে আমরা মোটামুটি ক্যালেন্ডারিং, রেজিং, গ্রুপিং, শেয়ারিং এই জিনিসগুলো আমরা দেখছি। সুইডিং একটা নতুন সিস্টেমের কথা বলছিলাম যে এটা সম্পর্কে তোমরা একটু দেখে নিও। সুইডিং, হ্যাঁ, স্পেলিংটা কি? স্পেলিংটা হচ্ছে সুইডিং। যদি তোমাদেরকে আমি স্পেলিংটা বলি একটু, এরকম, হ্যাঁ, সুইডিং, এটা হচ্ছে তার স্পেলিং। এটা দিয়ে একটু সার্চ দিবা যে আসলে সুইডিং জিনিসটা কি, সুইডিং ফিনিশিং কি আসলে, এটা দিলে আসলে কি হয়। ঠিক আছে, একেবারে সফট হয়ে যাবে, মানে কি বলবো, মোলায়েম। এখন তুমি মনে করো একটা ফেব্রিক খসখস করতেছে, প্যান্টের ফেব্রিক যদি আমি বলি, ট্রাউজার বা প্যান্টের, বা তুমি যদি বলো জিন্সের, এই সারফেসটাকে মানে ও কি করবে, ওই শীষ কাগজ দিয়ে ঘষা দিবে আর কি, এক কথায় যদি বলো, তাহলে এই সারফেসটা কি হবে, স্মুথ হয়ে যাবে, ধরতে অনেকটা মোলায়েম হয়ে যাবে। এটাকে আমরা সুইডিং ফিনিশ বলতেছি। তো সেই ফিনিশিংটাও এখানে ইনক্লুডেড, যদিও আমরা বইয়ের মধ্যে ওই ফিনিশিংটা দেখতে পারতেছি না, বাট এটা এখন বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটা সিস্টেম। এরপরে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে কেমিক্যাল প্রসেস। আচ্ছা, কেমিক্যাল প্রসেস আসতেছে। কেমিক্যাল প্রসেসের মধ্যে কি আসতেছে দেখো, ওয়াটার রেপিলেন্সি, ফ্লেম রিটার্ডেন্সি, ওই যে আমরা বলছিলাম যে কটন ফেব্রিক, তারপরে উল ফেব্রিক, তারপরে তুমি ভিসকোস, অর্থাৎ যে কোনো ফেব্রিকের উপরে তুমি এক্সট্রা করে এই ধরনের একটা ফিনিশিং ট্রিটমেন্ট করতে পারো, কেমিক্যাল ফিনিশ, যার মাধ্যমে সে এই ধরনের প্রপার্টিজ গুলো বিল্ড আপ হবে, তার মধ্যে ওয়াটার রিপিলেন্সি হবে, তারপর ফ্লেম রিটার্ডেন্সি তৈরি হবে, অ্যান্টি ফাঙ্গাল, অর্থাৎ এই যে বুঝতে পারতেছো এখন যে আমরা বলতেছি অ্যান্টি করোনা বলতে পারি আর কি, হ্যাঁ, যে করোনা ভাইরাসের এগেইনস্টে কাজ করবে, সেই ধরনের ফেব্রিক তারা অলরেডি বলতেছে যে তৈরি করতেছে বা করতে ট্রাই করতেছে। তাহলে আমার বারবার আর ক্লিন করা লাগবে না, ফেব্রিকের উপরে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে পড়ে সাথে সাথে সে মারা যাবে। সেই ধরনের ফেব্রিক আমরা এখন তৈরি করতেছি। অ্যান্টি মাইক্রোবায়াল, ওই যে একই কথা বলতে পারো, এখন ফাঙ্গাল এবং মাইক্রোবায়াল, মানে যেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজম যেগুলো, সেগুলো থেকে আমরা যাতে আমাদের ফেব্রিকটা সেফ থাকে। দ্যাট মিনস এক কথা যদি বলো মেডিকেল টেক্সটাইলের দিকে আমরা বলতে পারি। তারপরে হ্যান্ডেল প্রপার্টিস বিল্ড আপ হইতে পারে কেমিক্যাল, ওই যে তোমার আমি যেরকম এখানে বললাম যে সুইডিং এর মাধ্যমে বা রেজিং এর মাধ্যমে আমরা কি করতেছি, সফটনেস আনতেছি, ভিতরে একটা ফাইব্রাস বা ফাইবার টাইপের একটা অ্যাপিয়ারেন্স আনতেছি, নট ইয়ার্ন, ইয়ার্নের থেকে ফাইবারের মতো একটা ফিলিংস আনতেছি। সেটা তুমি এখন নিয়ে আসতে পারো কেমিক্যাল ট্রিটমেন্ট করে অনেক সময়। এখন কেমিক্যাল ট্রিটমেন্ট করে কিভাবে করে আসলে এটা, সেটা হচ্ছে কিছু ফাইবার ড্যামেজ করা হয় এই যে কেমিক্যাল দিয়ে, যে কিছুটা ফাইবার ড্যামেজ করে দেন এটাকে সফট করা হয়। আবার একটা ছোট্ট কেমিক্যাল আছে, তোমরা অনেকে জানবা, যে সফেনিং এজেন্ট, সফেনিং,
সফেনিং এজেন্টের মাধ্যমে এটাকে, ফেব্রিকটা যদিও হার্ড কিছুটা, বাট সফেনিং যখন ইউজ করা হচ্ছে তখন এটা আবার সফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তুমি অনেকটা হিট ট্রিটমেন্ট যখন করছো, বলছিলাম যে হিট ট্রিটমেন্ট করার পরে আমরা আবার ওই যে সেন্টারিং করার পরে কিন্তু কম্প্যাক্টিং করলে কি হয়, তার মধ্যে হ্যান্ড ফিলটা ভালো আসে। তো ওই সেই ধরনের একটা কাজ এখানে করতে পারো তুমি ইসের মাধ্যমে, ওই যে সফেনিং এজেন্টের মাধ্যমে। অর্থাৎ একটা হালকা ওয়াশ দিবা, সফেনিং এজেন্ট অ্যাড করে ফেব্রিকটাকে একটা ওয়াশ দিয়ে দিবা, আলটিমেটলি সেটা অনেক সফট হয়ে যাবে। তার আগের অবস্থা আর পরের অবস্থা তুমি যদি চেক করো তাহলে বুঝতে পারবা যে এর হ্যান্ডেল বা ফিলিংসটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে অ্যান্টি স্ট্যাটিক, ওই যে তোমার যেটা আমরা বলি যে ইলেকট্রিসিটি যেটা বা স্ট্যাটিক যেই বৈশিষ্ট্যগুলো, সেগুলো যাতে এখানে বিল্ড না করে। জানো তো যে পলিস্টার ফেব্রিক গুলো আসলে সাধারণত এই ধরনের অ্যান্টি ইলেকট্রিসিটি বলতে পারো বা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ মাঝে মাঝে শক দেয় আর কি। আমাদের শীতকালে দেখবা ওই ধরনের পলিস্টারের ফেব্রিক যদি পরি আমরা, তাহলে ওইটা অনেকটা মানে ইলেকট্রিক শকের মতো মাঝে মাঝে আমাদেরকে শক দেয়। খুবই অদ্ভুত এবং মজার আর কি, যারা এটা খাইছো তারা জানো আর কি। ঠিক আছে, কি বলবো এটাকে, অনেকটা পলিস্টার ফেব্রিকে তুমি এটা বেশি পাবা। পলিস্টার বা সিনথেটিক ফেব্রিক যদি বলি আমি, সেখানে তুমি দেখবা যে ওরা তোমাকে শক দিচ্ছে শীতকালে। হঠাৎ করে তোমার তোমার টেম্পারেচার এবং ফেব্রিকের যে বৈশিষ্ট্য তার মধ্যে, ওটা দুজনের মধ্যে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা ফর্ম করতেছে, এবং সেটা মাঝে মাঝে আমাদেরকে কি বলবো, এটা ছোট ছোট শক দিচ্ছে। ঠিক আছে, এটা অনেক সময় যদি বড় হও তাহলে তো ভালো, আর যদি একটু অন্য বয়সের হও বা সহ্য করতে না পারো, তখন দেখবা এটা আবার তোমাকে অসুস্থ করে ফেলতে পারে আর কি। এই ধরনের ঝামেলা থাকতে পারে অনেক সময়। তো এই ধরনের ফেব্রিকেও আমরা কি করতেছি, অ্যান্টিস্ট্যাটিক কেমিক্যাল দিয়ে আমরা তাকে ফিনিশিং করে দিচ্ছি। সাধারণত এটা সব কেমিক্যালের প্রসেসটাই আসলে এখানে একটা এক লাইনে লেখা হয়েছে আর কি। কেমিক্যাল অ্যাড করে দিবা, তারপরে ওয়াটার রিমুভ করবা ওখান থেকে, দ্যাট মিনস শুধু কেমিক্যালটা থাকবে। কেমিক্যাল তো আর শুধুমাত্র অ্যাড করবা না ফেব্রিকের মধ্যে, কেমিক্যাল একটা ওয়াটারের মধ্যে যেই পরিমাণ দরকার বা যে পরিমাণ রেসিপি তোমার দরকার সেই রেসিপি দিয়ে তুমি অ্যাড করবে। দেন ওয়াটারটা তুমি আবার রিমুভ করে দিবা ফেব্রিক থেকে। দেন কেমিক্যালটাকে কি করতে হবে, ফিক্স করতে হবে, ফিক্সেশন করতে হবে। বেকিং, অনেক সময় তোমার হিট দিতে হবে, কখনো কখনো এটা দরকার যে হিট ট্রিটমেন্ট করতে হয় লাস্টে। তাহলে ফিক্সিং করার পরে হিট ট্রিটমেন্ট দিয়ে তুমি ফেব্রিকটাকে রিমুভ করে দিবা, অর্থাৎ পরবর্তীতে তুমি ব্যবহার করতে পারবে আর কি, কেমিক্যাল প্রসেস শেষ। দ্যাট মিনস নরমালি যে কেমিক্যালটা তোমার দরকার, অর্থাৎ ওয়াটার রেপিলেন্সি অথবা ফ্লেম রিটার্ডেন্সি, অর্থাৎ তোমার যে কেমিক্যাল দরকার সেটা তুমি অ্যাড করে দিবা, এবং সেটাকে ফিক্স করে দিবা তোমার ফেব্রিকের উপরে। একটা লেয়ার হিসেবে সে পুরো ইয়ার্ন বা পুরো ফেব্রিকের উপরে কাজ করবে। আবার অনেক সময় কি হয়, আমরা বলতেছি যে এয়ার ইমপারমিয়াবিলিটি, হ্যাঁ, ওয়াটার পারমিয়াবিলিটি বা ওয়াটার ইমপারমিয়াবিলিটি, আমি দুই দিকেই করতে পারি। পারমিয়েবল রাখতে পারি, আবার ইমপারমিয়েবল রাখতে পারি। টেকনিক্যাল টেক্সটাইলের সবচেয়ে মজার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে একেবারে ইমপারমিয়েবল থেকে পারমিয়াবিলিটি পর্যন্ত, মানে রেঞ্জ তোমার আনলিমিটেড। টেকনিক্যাল টেক্সটাইলে তুমি কি একেবারে সফট রাখবা না একেবারে হার্ড করে ফেলবা, এটা তোমার চয়েস। এখন তুমি তোমার কিভাবে ফিনিশিং ট্রিটমেন্ট করবা তার উপরে বেস করেই আসলে তোমার ফেব্রিকটা ইউজ হবে, আলটিমেট যে গোলটা আমাদের। তাহলে বুঝতে পারতেছো যে এখানে মানে কোন নির্দিষ্ট কোন রেসিপি তোমাকে আমি এখানে দিব না, এটা হচ্ছে ভার্সেটাইল মানে, এবং অনেক, এটা কোনো শেষ নাই। তুমি এই ওয়াটার রেপিলেন্সি এখন কতটুকু আনবা, বেশি আনবা না কম আনবা, অর্থাৎ ডিগ্রি কত, এটা যদি মেজারমেন্ট কতটুকু চাও কতটুকু চাও না, ফ্লেম রিটার্ডেন্সি কতটুকু সে সহ্য করবে ফ্লেম, হ্যাঁ, আগুনের থেকে কতটুকু সে বেঁচে থাকবে, এটারও একটা রেঞ্জ আছে। মানে সব টেম্পারেচারে তো আর তুমি যেতে পারবে না, একটা সহনীয় বা আরো বেশি হাই টেম্পারেচারে কাজ করার জন্য একটার ক্ষেত্রে এক এক রকম তোমার ফিনিশিং দিতে হবে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও একই, যে কোন ব্যাকটেরিয়া বা কোন ধরনের মাইক্রো অর্গানিজমকে তুমি আসলে ড্যামেজ করতে চাচ্ছ তার উপরে বেস করেই আসলে তোমাকে সেই ধরনের মেডিকেল প্রসেসে যেতে হবে বা ফিনিশিং এ যেতে হবে। তো আলটিমেটলি এখানে অনেক কিছু, এখানে মানে খুব শর্টেই যদি আমরা বলতেছি, তবে এটা একটা অনেক বিশাল একটা সেকশন আমরা যদি বলি। লাস্টের যে ফিনিশিংটা আসতেছে সেটাকে আমরা বলতেছি কোটিং। কোটিং, হ্যাঁ, তোমার ফেব্রিকের উপরে কোটিং দেয়া। এখানে আমরা যে অংশগুলো রাখছি আর কি, যতগুলো পয়েন্ট এখানে রাখছি সবগুলোই মেইনলি হচ্ছে রাবার কোটিং, বা তোমাকে এটা কি বলবো, কেমিক্যাল কোটিংই বলা যায়, অর্থাৎ কেমিক্যাল প্রসেসই বলতে পারো, বাট
এটাকে অনেকটা বলতে পারো রাবার কোটিং টাইপের আমি বলতে পারি, অন্য একটা ফাইবার। অর্থাৎ যে ফেব্রিক দিয়ে তুমি তৈরি করতেছো যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালের উপরে অন্য একটা ম্যাটেরিয়ালের তুমি একটা কোটিং দিচ্ছ, এক ফেব্রিকের উপরে আরেক ফেব্রিকের, বা এক ফেব্রিকের উপরে আরেক কেমিক্যাল। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে পিভিসি, হ্যাঁ, যদি তুমি ফ্লেক্সিবল প্রপার্টিজ চাও, পিভিসি পলিভিনাইল ক্লোরাইডের একটা তুমি প্রলেপ দিতে পারো। পিভিডিসি যেটা গ্লাস অথবা ফ্লেম রেজিস্ট্যান্স, হ্যাঁ, ফ্লেম রেজিস্ট্যান্স, এখানে আমি বলছি যে ফ্লেম রেজিস্ট্যান্স, এই ধরনের একটা কোটিং আমি দিচ্ছি এই ধরনের কেমিক্যাল দিয়ে। এরপরে পিটিএফই যেটা প্রোটেকশন ফ্রম হার্মফুল এফেক্ট অফ সানলাইট। তাহলে সানলাইট থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি পিটিএফই, হ্যাঁ, পলিটেট্রাফ্লুরোইথিলিন আমি ইউজ করতে পারি। রাবার অথবা তোমরা যেটা জানো আর কি রাবার কোটিং, সেটাকে আমরা কোথায় ইউজ করতে পারি? সাধারণত টায়ার এবং বেল্ট ফেব্রিকের, বেল্ট তৈরি করার জন্য আমরা সাধারণত এই ফেব্রিকটা ব্যবহার করি। এখন তো জানো যে বাজারে বেল্ট, নর্মাল বেল্টের কথা বলি যেটা আমরা ব্যবহার করি, তোমাদের কোমরে যেটা ইউজ করে আর কি, ওয়েস্ট বেল্ট, এটাই অনেক ধরনের বেল্ট তোমরা এখন বাজারে দেখো। একটা হচ্ছে টোটালি রাবারের, কোনোটা দেখবা রাবার মনে হয়, তবে মাঝখানে দেখবা ওটাকে যদি ছিঁড়ে যায় কোনো সময়, দীর্ঘদিন যদি ব্যবহার করো তুমি, একটা সময় যখন বেল্টটা ছিঁড়ে যায় তখন দেখবা ভিতর থেকে একটা ফেব্রিক বের হচ্ছে। অর্থাৎ উপরে রাবারটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে ভিতর থেকে ফেব্রিক বের হচ্ছে। তাহলে সেটা কিন্তু দুইটা ফেব্রিকের বা দুই ধরনের লেয়ারে সে কাজ করতেছে, ঠিক আছে। আর টায়ার যেটা, তোমরা গাড়ির টায়ার যেগুলো আছে সেগুলো যদি তোমরা ড্যামেজ হতে দেখো, কোথাও কোথাও পাংচার হয়েছে বা সামথিং, মানে অর্ধেক কাটা আসছে মাঝখান থেকে ক্রস সেকশনে, তো তোমরা ওই টায়ারটাকে একটু ক্লোজলি, মানে আর একটু আগ্রহ নিয়ে গিয়ে একটু কাছে গিয়ে দেখবে আর কি, যে আসলে ওই টায়ারের ভিতরে কি আছে। নর্মালি বাইরে থেকে তোমরা যে টায়ার গুলো দেখতেছো গাড়ির, সেই টায়ার গুলো কিন্তু শুধু টায়ার না, বা শুধু প্লাস্টিক বা শুধু রাবার না, কিন্তু সেখানে অনেকগুলো লেয়ার অফ ফেব্রিক ইউজ করতেছে। তো সেই মানে টায়ারের ভিতরে তোমরা যদি একটু ক্রস সেকশনে গিয়ে একটু দেখো যে আসলে এটার ভিতরে কি আছে, তাহলে তোমরা এটা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবা যে এই পার্টসটা আসলে কিভাবে তৈরি করতেছে। এসবিআর এটা আর একটা রাবারের, তোমার যে আমরা বলি বিউটাইল, হ্যাঁ, তোমার স্টাইরিন। তো সেই ধরনের ইস্টের ক্ষেত্রে এসবিআর আরেক ধরনের রাবার আর কি আমরা বলতেছি কেমিক্যাল, সেটা যদি তুমি ইউজ করো তাহলে সেটার মধ্যে প্রপার্টিস হবে কি ওয়েদারেবিলিটি এন্ড ওজন রেজিস্ট্যান্স। ওজন রেজিস্ট্যান্স বলতে কি বোঝাচ্ছে আসলে? এটা বোঝাচ্ছে যে তোমার সানলাইট, মানে যে তোমার সূর্যের আলো থেকে এই রাবার গুলো ড্যামেজ হয়ে যায়, এই রাবার গুলো, এগুলো সবগুলোই রাবারের ফর্ম আর কি, বা কেমিক্যাল ফর্ম যেগুলো। এখন এগুলো কিন্তু ওজন রেজিস্ট্যান্স না, অর্থাৎ এগুলো যদি দীর্ঘদিন তুমি সূর্যের আলোর মধ্যে রেখে দাও, এটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। তবে এসবিআর যদি তুমি ইউজ করো তাহলে সে দীর্ঘদিন এটা টিকবে, সূর্যের আলোর মধ্যেও সে অনেকক্ষণ টিকে থাকবে, যার কারণে এটাকে বলা হচ্ছে ওয়েদারেবিলিটি, অর্থাৎ যে কোনো ওয়েদারে সে সাস্টেইন করতে পারবে দীর্ঘদিন অন্যান্য কেমিক্যালের থেকে বা অন্যান্য রাবার কোটিং এর থেকে। তারপরে বিউটাইল রাবারটা কি করতেছে? টায়ার টিউবস এন্ড ইনফ্লেটেবল বোটস। তাহলে এটা হচ্ছে টায়ার, হচ্ছে একটা উপরের অংশটা না, ভিতরে আরেকটা টায়ার ইউজ করে। তোমরা যেটা জানো আর কি, যে টিউব যেটা আর কি, আমরা যেটা এয়ার দিয়ে কি করতেছি, বেলুনিং করতেছি, সেই অংশটা কিন্তু আরেকটা, মানে আরেক রাবারের তৈরি, ঠিক আছে। এবং সেটাও কিন্তু অবশ্যই বুঝতেই পারতেছো সেটার মধ্যেও একটা ফেব্রিক থাকবে। কেন ফেব্রিক থাকবে? কারণ তুমি যখন এয়ার ফ্লো করবা তার মধ্যে, সে কিন্তু আস্তে আস্তে তার ডাইমেনশন ধরতে থাকবে, মানে সে ফুলতে থাকবে। এখন ফুলতে ফুলতে সে আসলে তার কতটুকু বড় হবে এটা কিন্তু লিমিটেড, মানে ফেব্রিক দিয়ে ডাইমেনশন ফিক্স করা। রাবারের মতো যেমন এক্সটেন্সিবল হবে, অর্থাৎ টায়ার যতটুকু তার থেকে বড় হবে, এরকম কিন্তু হইতে পারবে না, তার একটা নির্দিষ্ট রেঞ্জে থাকবে। কতটুকু, অর্থাৎ হাইয়েস্ট তুমি কতটুকু এয়ার তার মধ্যে প্রবেশ করাইতে পারো, এর বেশি তুমি তার মধ্যে প্রবেশ করাতে পারবা না। যদি প্রবেশ করো তাহলে এটা সরাসরি ভেঙে যাবে, অর্থাৎ ফেব্রিকটা যখন ছিঁড়ে যাবে তখন ওই রাবারটা কিন্তু এত হাই প্রেসারের এয়ার কিন্তু আর সে সহ্য করতে পারবে না, আলটিমেটলি রাবারটা ব্রেক করবে এবং মানে ড্যামেজ হবে আর কি পুরো টায়ারটাই। তার জন্য এই ওয়াটার, মানে ফেব্রিকটা যতটুকু তোমার ডাইমেনশন দিচ্ছে তাকে, অতটুকু এরিয়াতেই আসলে সে কি করবে, এই বাতাসটা হোল্ড করবে, এর বেশি কিন্তু সে হোল্ড করতে পারবে না। এই জন্য আমরা সাধারণত এই বিউটাইল রাবার এটা সাধারণত আমরা ব্যবহার করি টায়ার টিউবের জন্য। এবং ইনফ্ল্যাটেবল বোর্ড বলতে ওই যে যেগুলো তুমি আসলে বাতাস দিয়ে যেসব বোর্ড বানানো হচ্ছে, বাতাস দিলে ফুলতেছে,
তারপরে তুমি পানির মধ্যে ছাড়তেছো, তারপরে সেটা ইউজ হচ্ছে, ইউজ করার পরে আবার তুমি বাতাসটা বের করে এটাকে আবার ফোল্ডিং করে নিয়ে চলে আসতে পারতেছো। মানে খুব সহজ আর কি, বোটটা ক্যারি করা যাবে আর কি। তুমি চাইলে এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারো। এগুলো হচ্ছে নিওপ্রেন বা পলিক্লোরোপ্রেন, এই ধরনের রাবার যদি তুমি ইউজ করো, এগুলো সবই রাবারের ফর্ম, বারবার বলতেছি। অয়েল রেজিস্ট্যান্স, তাহলে এখানে আরেকটা নতুন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা পাইছি কি ওজন রেজিস্ট্যান্স, এখানে আমরা পাচ্ছি অয়েল রেজিস্ট্যান্স। ওজন রেজিস্ট্যান্স হইলেই যে সে অয়েল রেজিস্ট্যান্স হবে তা কিন্তু না। তাহলে অয়েল রেজিস্ট্যান্স একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন অয়েল রেজিস্ট্যান্স কোথায় দরকার আমার, সেটাই অনুযায়ী তোমার এই ধরনের কেমিক্যাল তুমি ব্যবহার করবে কোটিং। যেমন বেল্ট এন্ড হোস পাইপ। বেল্ট এন্ড হোস পাইপ, বেল্ট বলতে কোন বেল্ট আসলে? এটা হচ্ছে ওই যে আমরা পুলির উপরে যেগুলো চালাচ্ছি, পুলি বেল্ট, পুলির জন্য ড্রাইভ দেওয়ার জন্য। তো সেগুলো যদি অয়েল রেজিস্ট্যান্স হয় তাহলে কি হবে, সেগুলো স্লিপ করবে না। যদিও কিছু কিছু অয়েল এখানে চলে আসতে পারে, অনেক সময় বেল্ট তোমার ড্রাইভের জন্য অনেক সময় অয়েল চলে আসতে পারে বেল্টের সাথে, কিন্তু তখনও সে কিছুটা রেজিস্ট্যান্স দিবে তোমাকে। এই জন্য এই ধরনের মানে টেকসই আর কি, অয়েল দিয়ে বা তেলের মাধ্যমে তোমার এই রাবারটা ড্যামেজ হবে না বা নষ্ট হবে না, স্লিপারি বৈশিষ্ট্যটা অতটা আসবে না। তুমি অয়েলটা রেজিস্ট্যান্ট বা রিমুভ করলে বা ক্লিন করে ফেললেই ওই বেলটা আবার তুমি ব্যবহার করতে পারবে। তার মানে খুব সহজ আর কি এই ধরনের কেমিক্যাল যদি তুমি ওই ধরনের পারপাজে ব্যবহার করো। আর একটা নতুন ফাইবার আমরা যদি নাম দেখি যে হাইপ্যালন, তাহলে ফ্লেম রেজিস্ট্যান্সি বা রিটার্ডেন্সি এটা তোমার করবে, বৈশিষ্ট্য অ্যাপ্লাই করবে। অনেকটা এটার মতো। এরপর আসছে সিলিকন রাবার। সিলিকন রাবার বলতে অনেকটা গ্লাস টাইপের। তাহলে এখানে বলতেছি কি হাই প্রাইস, অ্যাপ্লিকেবল বিটুইন -80 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তুমি আরেকটা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা নোট করছি, সেটা হচ্ছে এই ধরনের রাবার গুলো কি বলবো এটাকে, 0 ডিগ্রির নিচে টেম্পারেচারেও কাজ করবে এই রাবার গুলো। অন্য রাবার গুলো দেখা যাবে এই ধরনের টেম্পারেচারে কাজ করতে তার বেগ পেতে হবে অনেক ধরনের, কিন্তু সিলিকন রাবারে এই টেম্পারেচারের মধ্যেও তুমি সেটাকে ব্যবহার করতে পারবা, তার অরিজিনাল বৈশিষ্ট্য যেটা থাকে সেই বৈশিষ্ট্যটা তুমি ব্যবহার করতে পারবে। বাট অন্যান্য ফাইবার গুলোতে এই ধরনের মানে টেম্পারেচার রেঞ্জে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্য এখানে বলা হচ্ছে যে সিলিকন রাবারটা সাধারণত হাই প্রাইস, মানে এটা কস্টলি আর কি, ম্যাটেরিয়ালটাই অনেক কস্ট তোমার নিয়ে আসবে। পলিইউরিথেন সম্পর্কে তোমাদের যদি কিছুটা ধারণা থাকে এটা সম্পর্কে, সেটা হচ্ছে পলিইউরিথেনটাকে আমরা নরমালি এখন বাজারে এই যে স্পান্ডেক্স ইয়ার্ন যেটা আমরা বলি, স্পান্ডেক্স, হ্যাঁ, ল্যাক্রা, এই সেই ইয়ার্নের বৈশিষ্ট্য আর কি। এটা হচ্ছে পলিইউরিথেন, ওই ল্যাক্রার কেমিক্যাল নাম আর কি। এটা কি করে, ওয়াটার অ্যাব্রেশন রেজিস্ট্যান্স করবে, তারপরে ওয়াটার রেজিস্ট্যান্স করবে, সলভেন্ট রেজিস্ট্যান্স উইথ ব্লুড ফ্লেক্সিবিলিটি। তাহলে বুঝতেই পারতেছো পলিইউরিথেন যেটা আমরা সাধারণত ফেব্রিকের বিভিন্ন গার্মেন্টস এ তোমরা দেখছো যে স্পান্ডেক্স ইউজ করতেছে ইলাস্টিসিটির জন্য, তাহলে এটা একটা ধরনের রাবার, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো কোটিং এর জন্য। এটা কিন্তু আমরা ইয়ার্নের জন্য বলতেছি না, আমরা বলতেছি কোটিং, সারফেস কোটিং, অর্থাৎ নরমাল ফেব্রিকের উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব এই ফাইবারে। তাহলে সেটা আসলে কি করবে, ওয়াটার রেজিস্ট্যান্স করবে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স করবে, সলভেন্ট রেজিস্ট্যান্স, মানে 3 ধরনের রেজিস্ট্যান্স সে দিবে। বিশেষ করে এটা ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ, সলভেন্ট রেজিস্ট্যান্স, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পলিইউরিথেন ফাইবারের ক্ষেত্রে। উইথ গুড ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি বলতে এই যে এটার মতো, অর্থাৎ ফেব্রিকের বৈশিষ্ট্য যেরকম ফ্লেক্সিবিলিটি তার মধ্যে আছে ফেব্রিকের, ঠিক সেরকম ফ্লেক্সিবল সে থাকবে। সে কিন্তু খুব হার্ড ফর্মে থাকবে না, যেমনটা রাবার টায়ার বা টায়ার টিউব, ঠিক আছে, অথবা তোমার যে প্রোটেকশন টেক্সটাইল ক্ষেত্রে বা তোমার সিলিকন রাবারের ক্ষেত্রে যে ধরনের হার্ড অ্যাপিয়ারেন্স আছে সেটা কিন্তু তার মধ্যে থাকবে না। তাহলে বুঝতেই পারতেছো যে সারফেস কোটিং অর্থাৎ মেইন ফেব্রিকটার উপরে আমরা অনেক ধরনের কেমিক্যালের কোটিং আমরা ব্যবহার করতে পারি আমাদের বিভিন্ন পারপাজে। এটাও আমাদের একটা ভালো টেকনিক, এই টেকনিক্যাল টেক্সটাইলের ফিনিশিং এর, অর্থাৎ তুমি ফিনিশ করে দেন তুমি অন্য কোনো পারপাজে ব্যবহার করতে পারবে। এখন এই কোটিং টেকনিকের কয়টা সিস্টেম আছে, আমি শুধু একটু নামগুলোই এখানে আনছি, আমি পুরো সিস্টেম আর এখানে ব্যাখ্যা করি নাই বা ব্যাখ্যা করার প্রয়োজনও মনে করতেছি না, এক লাইন করে একটু নিয়ে আসছি আর কি, যে মানে এই সারফেস কোটিংটা কিভাবে দেয়। লিক রোল, হ্যাঁ, একটা রোলারের উপরে কিভাবে বুঝাই, এই যে একটা রোলার রেখে ওই যে বাতের মধ্যে ডুবাবো আর কি ফেব্রিকটাকে, কেমিক্যাল বাতের মধ্যে, তাহলে ডুবানোর পরে স্কুইজ করলে যা হয় সেটাকে লিক রোল বলতেছে।
শুধুমাত্র কেমিক্যালের মধ্যে চুবিয়ে উপরে নিয়ে আসবে, এরপরে স্কুইজ করে যতটুকু কেমিক্যাল দরকার ততটুকু রেখে ফেব্রিক ফিনিশ করে দিবে, নর্মাল প্রসেস। নাইফ কোটিং, অর্থাৎ কেমিক্যাল অ্যাপ্লাই করতেছি, একটা নাইফ থাকবে উপরে, নো এফেক্ট অফ আনইভেন সারফেস। এটাকে দেখতে কেমন? আমাদের তো টাইম প্রায় কাছাকাছি চলে আসছে। এই ধরনের উপরে একটা নাইফ থাকবে, তাহলে এখানে যখন কেমিক্যালটা যাবে অতিরিক্ত কেমিক্যাল যাইতে পারবে না। এই নাইফের হাইট যতটুকু থাকবে ফেব্রিক থেকে, এই কেমিক্যাল ততটুকু এখানে অ্যাপ্লাই হবে, বাকিটুকু যেতে পারবে না। এখানে যত কেমিক্যালই দাও না কেন ও বাধা দিবে। তার মানে ইভেন সারফেস তোমাকে এখানে সে মেনটেন করবে, আনইভেন কোনো ই করবে না, সারফেস যেতে দিবে না। গ্রেভার বা এনগ্রেভড তো বুঝো তোমরা, যে খোদাই করা থাকে, একটা রোলারের মধ্যে খোদাই করা থাকবে, যেখানে যেখানে কেমিক্যাল লাগবে সেই ধরনের। সলিড রোলার ইন প্রিন্টিং ইন্ডাস্ট্রি ইউজ ফর ডক্টর ব্লেড, তাহলে এখানেও একটা ব্লেড থাকবে, তবে এনগ্রেভড থাকবে, অর্থাৎ সব জায়গায় তোমার হয়তো বা কোটিং লাগবে না, কিছু কিছু জায়গায় লাগবে, সেই সব জায়গায় আমরা এনগ্রেভড রোলারের মাধ্যমে ওখানে কেমিক্যাল অ্যাপ্লাই করি। যারা ডাইং করতেছো তারা এই সম্পর্কে, এগুলো সম্পর্কে একটু বেস্ট আর কি, তাদের পরিচিত আর কি টার্মস। রোটারি স্ক্রিন কোটিং, তাহলে একটা স্ক্রিন থাকবে, একটা রোলার থাকবে, সেই রোলারের উপরে একটা স্ক্রিন থাকবে, তোমার যেখানে যেখানে দরকার সেই জায়গাটায় শুধুমাত্র সে কেমিক্যাল অ্যাপ্লাই করবে, বাকিগুলোতে করবে না। অনেকটা প্রিন্টিং এর মতো, প্রিন্টিং ইন্ডাস্ট্রি যেরকম ইউজ করতেছে জায়গায় জায়গায়, সব জায়গায় ডাইস বা ডিজাইন দরকার নেই, যেখানে যেখানে ডিজাইন আছে ঠিক সেখানে সেখানে সে কোটিং দিবে। এগুলো হচ্ছে হট মেল কোটিং বা থার্মোপ্লাস্টিক কোটিং ম্যাটেরিয়ালস। বুঝতেই পারতেছো যে মেল্টিং করা হবে, এখানে হাই টেম্পারেচারে মেল্টেড মোল্টেন ফর্মে নিয়ে এসে তার উপরে ছড়িয়ে দেওয়া হবে, দেন এটা কুলিং করবে, বাস ফেব্রিকের মধ্যে এটা সেটা অ্যাড হয়ে যাবে। ট্রান্সফার কোটিং, মানে তোমার প্রিন্টিং এর সাথে খুব সুন্দর সুন্দর মিলতেছে আর কি, ট্রান্সফার কোটিং। তাহলে ট্রান্সফার কোটিং মানে আমার আরেকটা লেয়ার থেকে আমার ফেব্রিকের উপরে ট্রান্সফার হবে, শুধু কি ট্রান্সফার হবে? শুধুমাত্র কোটিংটা ট্রান্সফার হবে, আর কিছুই ট্রান্সফার হবে না। অর্থাৎ তোমার কোটিংটা আগেই রেডি থাকবে, যতটুকু সারফেসে তোমার অ্যাপ্লাই করবা সেটা আগেই রেডি থাকবে, দেন দুইটাকে কন্টাক্টে নিয়ে আসবা তুমি, তোমার ফেব্রিক এবং এই যেটা তুমি দিতে চাচ্ছ যে এটা, তাহলে ফেব্রিক দুটাকে কন্টাক্টে এনে দেন তুমি একটা হিট ট্রিটমেন্ট দিবা, হালকা একটা হিট ট্রিটমেন্ট দিবা, দেন এটা সরাসরি তোমার কি হবে ওখানে অ্যাড হয়ে যাবে তোমার ফেব্রিকের উপরে। তারপরে ফিউজিবল ইন্টারলাইনিং টার্মসটা খুবই মজার। ইন্টারলাইনিং গার্মেন্টস এর স্টুডেন্টরা ভালো বুঝবা। ফিউজিবল হাই টেম্পারেচারে কি করবে, ফেব্রিকের সাথে আরেকটা লেয়ারকে অ্যাড করে দিবে। দ্যাট মিন্স তোমরা যে এটা বলো যে গার্মেন্টস এর শেপ ধরে রাখার জন্য আমাদের কলার অথবা কাফ, তারপরে তোমার এই যে ওয়েস্ট বেল্ট, এই জায়গাগুলোতে যে আমরা ইন্টারলাইনিং ইউজ করতেছি সেই ধরনের, তবে ফিউজিবল। এখানে তুমি ভিতরে ফেব্রিকটা দিয়ে উপরে, অথবা ইন্টারলাইনিংটা ভিতরে দিয়ে উপরে দুইটা ফেব্রিক দিয়ে দেন ফিউজিবল করে দিবা, ফিউজ করে দিবা, হিট দিয়ে প্রেসার দিয়ে কি করবা, এটা মানে দুইটাকে জয়েন করে দিবা। জয়েনিংও বলতে পারো, জয়েনিং মেথড, তিনটা লেয়ার ফেব্রিককে একসাথে জয়েন করে দিবে। অনেকটা আঠা দিয়েও তুমি জয়েন করতে পারো, অথবা হিট ট্রিটমেন্ট দিয়ে, দুইটার একটা, যে কোনো একটা কিছু দিয়ে তুমি জয়েন করে দিবা। তখন আমরা বলতেছি ফিউজিবল ইন্টারলাইনিং মেথড, অর্থাৎ কোটিং করতেছি তবে এই মেথড আমরা ইউজ করতেছি। আরেকটা নরমালি তোমরা জানো লেমিনেটিং, অর্থাৎ বাজারে যে এরকম লেমিনেটিং করে অনেকটা, যে প্রথমে উপরে নিচে যে কয়টা লেয়ার দরকার দিয়ে আমরা একটা রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, কখনো কখনো হিট ট্রিটমেন্ট করতেছি ওখানে, মানে যেহেতু নর্মাল কাগজ যদি আমরা লেমিনেটিং করি তাহলে হিট দেই, হিট দিয়ে তার উপরে আমরা জয়েন করে দিচ্ছি। তাহলে এখানে জয়েন করা হচ্ছে কিরকম, যে অ্যাডিসিভ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ অ্যাডিসিভ দিয়ে আমরা এটা জয়েন করে দিচ্ছি যে কয়টা ফেব্রিক তোমার দরকার। অর্থাৎ নরমালি যদি তুমি বলো যে তোমার ফেব্রিক দুইটা যাচ্ছে, এই মাঝখানে তুমি কিছু একটা অ্যাপ্লাই করে দিচ্ছ, দেন এই লেয়ারটা আর ফেব্রিকটা জয়েন হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো তুমি কি করতেছো, এই তিনটা লেয়ার এখানে রাখতেছো, দেন রোলার দিচ্ছ এখানে, তোমার যেটা দরকার সেটা দিয়ে প্রেসিং করতেছো, প্লাস এখানে কেমিক্যাল দিতে পারো যদি তোমার জয়েনিং করার জন্য কেমিক্যাল অ্যাডহেসিভ দরকার হয়, অথবা যদি দরকার না হয় তাহলে তুমি এখানে হিট অ্যাড করতে পারো এই দুটাতে। তাহলে হিট অ্যাড করলে তখন এই ফেব্রিকটাকে আটকে ফেলবে ওই তোমার ওই লেয়ার গুলো, অর্থাৎ মেল্টিং হবে, সামান্য মেল্টিং হবে, দেন লেয়ারটা ফেব্রিকের উপরে বসে যাবে। তাহলে এই ধরনের কাজগুলো আমরা এখানে করতে পারতেছি। তাহলে মোটামুটি তোমার কোটিং এবং কেমিক্যাল প্রসেস এটা সম্পর্কে মোটামুটি আমরা একটু ডিসকাশন করলাম। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা?
স্যার এগুলো সব প্রসেস তো আর সব ফেব্রিকে হয় না, টেকনিক্যাল পারপাস ইউজ হয় না, না না, এগুলো আসলে টেকনিক্যাল টেক্সটাইলে। সবগুলো ইউজ হয় না বললে তো ভুল হবে, আসলে এক একটা এক এক জায়গায় ইউজ হয়। বুঝতে পারছো? ইউজ হয় না কেন বলতেছো, ইউজ তো হয়। স্যার আমরা তো স্পান্ডেক্স এর ফর্মুলা তৈরি করতে তো আমরা সরাসরি ইটা ইউজ করি, ফাইবারটা ইউজ করি। না না, আমরা ইউজ করি, কিন্তু মানুষ সব সব জায়গায় তো আসলে ইউজ করে না। আমরা ইউজ করতেছি, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। কারণ আমরা তো সব ইউজ করি না, কারণ বাংলাদেশ তো এখনো তোমার টেকনিক্যাল ফিল্ডে এখনো ঠিক মতো বুঝেই না আর কি। মানে বুঝি না আমরা, ঠিক আছে, বুঝতে পারছো? আমরা তো বুঝতেই পারি না যে টেকনিক্যাল টেক্সটাইল কি। সেখানে এগুলো সব তো অ্যাপ্লাই করার প্রশ্নই আসে না। আমরা তো বাজার থেকে কিনে আনতেছি, টায়ার কিনে আনতেছি, আমরা টিউব কিনে আনতেছি, বিদেশ থেকে আনতেছি, হ্যাঁ, ইন্ডিয়া থেকে কিনে আনতেছি, চায়না থেকে কিনে আনতেছি, ঠিক আছে। এই যে তোমার ফায়ার ফাইটিং ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট গুলো কোথা থেকে আসতেছে তুমি দেখো। ওদের কোট, ওদের ফায়ার এক্সটিংগুইশার, তারপরে তোমার স্প্রে, তারপরে বল যেগুলো করতেছে, তারা যত কিছু ইউজ করতেছে সবগুলো আসতেছে কোথা থেকে? আমরা কি বানাচ্ছি এগুলো? আমরা কিন্তু বানাচ্ছি না। বাংলাদেশে এই যে তোমার দুইটা ইন্ডাস্ট্রিতে আগুন লাগছে, মাত্র একটা না দুইটা ইন্ডাস্ট্রিতে। তো সারা বাংলাদেশে দেখো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট চলে আসছে, আমাদেরকে এখন ট্রেনিং দিচ্ছে, এটা করতেছে সেটা করতেছে। এই যে এত চাহিদা বাড়লো হঠাৎ করে ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, গ্লাভস, তারপরে তোমার মাস্ক, তারপরে ড্রেস, তারপরে তোমার এই যে এক্সটিংগুইশার, এই যে এত কিছু যে আমরা কিনে আনতেছি বাইরে থেকে, এটা কিন্তু একটা হিউজ একটা মার্কেট ছিল আমাদের। কিন্তু আমরা পুরোটাই আসলে অন্যের উপরে নির্ভরশীল। ওরা আমাদের, যদি আমি তোমার বলি যে আমাদের দেশে দুইটা ইন্ডাস্ট্রি, সেটা তারা চালাই দিয়ে বাস তারা তাদের বাংলাদেশে একটা মার্কেট ক্রিয়েট করে ফেলছে। এটা কি ভুল হবে যদি আমি বলি এরকম? বলো দেখি। না স্যার, ঠিকই আছে, বিজনেস পারপাসে স্যার তো আমরা তাই আমরা করছে। মনে হয় হ্যাঁ, ছোট দেশ হিসেবে এত চিন্তা করি না। ছোট দেশে কিন্তু আমার চিন্তা আমার করা আমার উচিত। কাছে তো এই মনে হয়, কয়েকটা আগুন লাগলো মানে কি, এখন তোমার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট লাগবে, সবাই খুব সতর্ক হয়ে যাচ্ছে। এখন সবাইকে এগুলা কিনতে হবে, সরকার এদেরকে বাধ্য করতেছে কিনতে। এবং ওরা কি করতেছে, তাহলে একটা শপ তৈরি হয়েছে, একটা মার্কেট তৈরি হয়েছে, ওদের থেকে আমাদের কিনে আনতে হবে এগুলো। ওরা আবার কোথা থেকে আনতেছে? এখন এগুলো আনতেছে দেখা যাচ্ছে চায়না থেকে, কম দামে নিয়ে আসতেছে, বাস বাংলাদেশে বেশি দামে বিক্রি করতেছে। ইভেন আমি তো বলবো যে কম দামেও কিনতেছে না, আমাদেরকে যে কোনো দামে ওরা আমাদের কাছে সেল করতেছে। কোনো ন্যায্য দামে যে সেল করতেছে এটাও আমি বলবো না। মানে ওরা যা চায় তাই আমাকে দিতে হবে, এরকম একটা বিষয়, ঠিক না? বিষয়টা এরকম না? তুমি ওখানে তো দরদাম করতে পারতেছো না, জি স্যার। ঠিক আছে। ওরা বলতেছে হ্যাঁ এটা এত টাকা, বাস আমাকে অত টাকা দিয়ে নিতে হচ্ছে। তুমি দরদাম করতে পারো হয়তো বা 100-200 টাকা কম রাখলো, বাট সে কিন্তু তার একটা হিউজ প্রফিট এখানে রাখতেছে, যেটা তুমি জানোই না যে আসলে এটা ম্যানুফ্যাকচারিং কস্ট কত। আনলিমিটেড একটা টাকা দিয়ে আমি নিয়ে আসতেছি, অজানা একটা টাকা দিয়ে। বাংলাদেশের একটা টি শার্ট আমরা যেমন জানি যে এটা তৈরি করতে বেশি সময় লাগে না, বা $1 হলে যথেষ্ট। বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং কস্ট $1। এখন এখান থেকে আমি এক্সপোর্ট যদি করি, আমার যদি 0.2 বা 3 সেন্ট মানে ডলার থাকে, বা $0.2 বা $3 যদি আমি ইনকাম করতে পারি প্রত্যেকটা গার্মেন্টস থেকে, তাইলে আমি খুশি। হ্যাঁ, তাহলে চায়না থেকে যখন আমি ইম্পোর্ট করতেছি, বাংলাদেশে তো ডলার হিসাব করে দিতাম, বাংলাদেশ তো 10 থেকে 20, 100 থেকে 300, 400 থেকে 500, ইভেন 1,000 টাকা বেশি পর্যন্ত আমরা আমাদের নিজেদের কাছে সেল করতেছি। অর্থাৎ একটা শ্রেণী এগুলো দিয়ে হিউজ ব্যবসা করতেছে। তারপরে টায়ার মার্কেট তো বুঝতে পারছো, টায়ার, টিউব, তারপরে এগুলো গ্লাস, তারপরে ফ্লেম রেজিস্ট্যান্স, গ্যাস রেজিস্ট্যান্স, বা তোমার যে ফ্লেক্সিবিলিটি, যেগুলো ওজন রেজিস্ট্যান্স কথা তো বললামই না, কারণ এগুলো তো আমরা এতটা ব্যবহার করিও না, ইন কেস মাঝে মাঝে আর কি। তবে এই যে এইসব বেল্ট, এই যে অ্যাক্সেসরিজ, যেগুলো এই যে মার্কেটটা, অ্যাক্সেসরিজ, বেল্ট, হ্যাঁ, হোস পাইপ, এগুলো সবই আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, ঠিক আছে। এগুলো সব আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। এটাও একটা জিনিসও নাই যেটা মানে মার্কেটটা ফরেনারদের হাতে, পুরো মার্কেটটা ফরেনারদের হাতে। আচ্ছা, এখানে তোমরা এই জিনিসটা এই পেজটা যারা ডাইং তারা এটা জানো, আর যারা ডাইং না অ্যাপারেল
তারা এই পেজটা একটু দেখবা, নামটা দেখবা আর মেশিন দুইটা একটু দেখবা। ঠিক আছে, নামটা এবং মেশিন দুইটা। তাহলে তোমরা কালারিং বা যে ফিনিশিং এ যে আমরা যেটা বলছি ডাই সেন্টিমেন্ট, ডাইং এন্ড প্রিন্টিং, এই অংশটার সঙ্গে তোমার আইডিয়াটা ছোটখাটো একটা idea চলে আসবে। কারণ সারফেস করলাম, আমরা কোটিং করলাম, ফিনিশিং করলাম, মেকানিক্যাল ফিনিশ দিলাম, লাস্টে ডাইং এন্ড প্রিন্টিং করে দেন আমরা ছেড়ে দেব। ওকে, তাহলে তোমরা তোমাদের আইডি গুলো দেখো, তোমরা লিখে ডাকবো না। যাদের আইডি গুলো দরকার সেগুলো একটু নোট করবে। আর যারা নিজেদেরটা একটু চেক করে নাও, তোমরা নিজেরাই চেক করে নাও, তোমরা একবার দিলে দুইবার দেওয়ার দরকার নেই, একবার দাও। জি স্যার, আইডি দিয়েছি স্যার। এখন কি স্যার লিভ নিতে পারি? ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।